আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে খেলোয়াড়দের ফাউল করার নিয়ত থেকে বিরত থাকতে হবে। ইসিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দলীয় প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির হুঁশিয়ারিকে হুমকি বলে মনে করছে না কমিশন। চুলচেরা বিশ্লেষণ করেই রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে বলে জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট। কানাডা সফর ও সমসাময়িক বিষয় নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় রাজনীতিবিদ ও প্রার্থীদের ওপর নজরদারি করবে কমিশন, তবে খেলোয়াড়রা ফাউল কম করলে নির্বাচন ভালো হবে। ফাউল যাতে না করতে পারেন, এবং আমি বিশ্বাস করি ইলেকশনের মাঠে যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না, তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন। কারণ এটা বিশাল একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় আছি, এটা ক্রান্তি লগ্নে আছি। সিইসি আরও বলেন, অনেক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাই যাচাই বাছাই করে দল নিবন্ধন চূড়ান্ত করতে সময় লাগছে। বলা যাচ্ছে না এই কারণে যে আমরা আরো এডিশনাল ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে। এগুলো যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে, এখন বলা যাবে না। আমার নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে, সেটার উপর আমার গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে কোনো কাজ করছি না। এনসিপির হুঁশিয়ারিকে বড় সমস্যা মনে করছেন না সিইসি। বললেন, কেন শাপলা দেয়া হবে না তার ব্যাখ্যা দিবে না কমিশন। কমিশনের সভায় এটা আলোচনা করব, ওনাদের চিঠি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল আপনারা জানেন, তারা একটা চিঠি দিয়েছে। এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে, যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে, আর রাজনৈতিক দল তো পারেই। সিইসি আরও বলেন, প্রবাসী ভোটার কার্যক্রমে আশাবাদী তিনি। পুরোপুরি না হলেও অনেকখানি সফল হবে ইসি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আইনগত বাধা না থাকলেও নানামুখী চাপের কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সঙ্গে সমন্বয় সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। এই সময় নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে সার্জিস বলেন, যাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছে সরকার তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি নেন না, এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইসি দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে। লেবার পার্টির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস। ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গেল 29 মের রায় ও আদেশের ভিত্তিতে দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে রাখার উদ্দেশ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে জামাত। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের এই আলোচনা সভা। বক্তারা পিআর পদ্ধতি চালু হলে দেশে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে আলোচনা করেন। পরবর্তী একটা সংসদ আসার আগে আপনি তো এই পদ্ধতিতে নির্বাচন চাওয়া মানে হলো আপনি সেই ফ্যাসিস্টদের মতোই কথা বলছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি চালু হলে আবারও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পাবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে, জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে মাত্র।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, অন্যদিকে কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল, প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটলে গণতন্ত্রকামী মানুষের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন রিজভী। তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? রুদ্র রফিক, RTV, ঢাকা। অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চাইনিজ পিপল ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিয়ংজি সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশ চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায়। দুই দেশের সম্পর্ক আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। আমির জামাত সেটা এখানে অভিহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ, একটি নতুন বাংলাদেশ গড়তে পারি। দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে হামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। জানা যায়, বাংলাদেশ সময় সকাল 11টায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন আক্তার হোসেন। এ মামলায় দুজনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জন অজ্ঞাতনামার নাম দেখানো হয়। হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। সংসদ সদস্যদের অসাংবিধানিক চর্চা ও ক্ষমতা কুক্ষিগত করার ফলে শক্তিশালী হয়নি স্থানীয় সরকার ব্যবস্থা। ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে রাজধানীতে। এমন চলতে থাকলে টেকসই উন্নয়নের পরের ধাপে যাওয়া সম্ভব নয়। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত আলোচনায় তাই সংসদ সদস্যদের দৌরাত্ম্য কমানোর তাগিদ দিলেন বক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান PRI এর বিকেন্দ্রীকরণ এবং উন্নয়ন বিষয়ক গোল টেবিল আলোচনা। এতে বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন। ইন্দোনেশিয়া, জাপান সহ পূর্ব এশিয়ার দেশগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থা বেশ শক্তিশালী, কিন্তু বাংলাদেশে সব ক্ষমতা কেন্দ্রীভূত রাজধানী ঢাকায়। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষমতা কেন্দ্রীভূত হলে নগরায়ন বিস্তৃত হয় না, বাড়ে না উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি। টেকসই উন্নয়ন সম্ভব না বিকেন্দ্রীকরণ ছাড়া। কারণ হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যদি দায়বদ্ধতা না থাকে তাহলে পরে কিন্তু সাধারণ মানুষের উপকার আসবে না। বিশেষজ্ঞদের মতে জেলা উপজেলা পরিষদকে হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, আর সংসদে যারাই গেছেন তাদের আয় আকাশমুখী হয়েছে। আমাদের আইন প্রণেতারা যে আইন ভঙ্গকারী, ওই যে আপনারা কেউ কেউ জমিদার বলেছেন, এবং এগুলো সম্পূর্ণভাবে সংবিধানের লঙ্ঘন করে করা হচ্ছে। 2001 সালের সরকার জেলাতে আছে একটা 5 বছরের 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 একটা 5 বছ
কি বলে ওই যে আইয়ুব খানের মতো ওই ধরনের একটা ইনডাইরেক্ট ইলেকশন, ওটার ভোটার হলো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা এরা, হ্যাঁ, এবং এভরি সিঙ্গেল ওয়ান গট পেইড, অলমোস্ট এভরি সিঙ্গেল ওয়ান, দুই একজন হয়তো বাদ আছে। তারা যদি পাওয়ারটাকে যদি লোকাল গভর্নমেন্টকে না দেন, ইলেক্টেড লোক এনে ক্ষমতা থাকবে এমপি সাহেবের অথবা তার দালালের, ওখানে এজেন্ট বলা আছে, এইটাতে হবে না। অর্থনীতিবিদদের মতে দেশের সম্পদ ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে, এতে কর্মসংস্থান ও উন্নয়ন ত্বরান্বিত হবে। যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে বলে জানালেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনের বেলা প্রতিদিন 2000 পর্যটক ভ্রমণ আর জানুয়ারি ফেব্রুয়ারিতে রাতে অবস্থান করতে পারবেন। সচিবালয়ে তিনি কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের যাতায়াত সীমিতকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল পরিবেশ কর্মীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9 মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। ফলে জনশূন্য জীববৈচিত্র্যপূর্ণ দ্বীপটি ফিরে পেয়েছে নতুন প্রাণ। প্রবালে জন্ম নিয়েছে সামুদ্রিক উদ্ভিদ। এমন পরিবেশ ধরে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য পর্যটকদের 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন খুলে দেওয়ার কথা জানান বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমের মাধ্যমে ক্ষমতায়িত করা এবং জনপ্রিয় পর্যটন গন্তব্যে অতি পর্যটনের বিপুল প্রভাব হ্রাস করার লক্ষ্যে কমিউনিটি অংশগ্রহণমূলক পর্যটন সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রতিদিন 2000 পর্যটক নিবন্ধন করে যেতে পারবেন। আর যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা, আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত, যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি। এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল কবে চালু হচ্ছে এমন প্রশ্নে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, এখনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। সেই অর্থনৈতিক স্বার্থে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ক্যাব থেকে সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তার সরকার। স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধে সংস্কার করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সাক্ষাতে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সে সময় তিনি আশা প্রকাশ করেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি জুলাই সনদ সই করবে। পরে কসোভোর প্রেসিডেন্ট ভোজোসা ওসমানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি শীর্ষক ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাহিদ রহমান, RTV। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক ফুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৃহস্পতিবার এক বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন। এদিকে বেকারত্ব, টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এদিন নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি।
90 million are under the age of 27. It's a very young population. যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয়। গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুব শক্তির অসাধারণ ক্ষমতা। তারা সাহসের সঙ্গে বহু বছরের স্বৈরাচার শাসনের অবসান ঘটিয়েছে। And entrusted me with the responsibility of steering reforms and democratic transition. জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় 8টি অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। 29 সেপ্টেম্বর এই মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। একই আদালতে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুল এলাকায় মানবতা বিরোধী অপরাধের ঘটনায়ও 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। চাংখারপুল এলাকায় যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, যারা ভিকটিম এবং যারা সেখানে উপস্থিত থেকে গুলিবর্ষণ হতে দেখেছেন, তাদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হল। শেখ হাসিনার ভাষায় রণক্ষেত্রের সহযোগী সহযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগে ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় জুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সন্ধ্যা 7টার দিকে আমবাগ নজরদিঘি উচ্চ বিদ্যালয়ের পাশে জুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 5টি ইউনিট। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ডেলিকেট গার্মেন্টসের 3 কর্মকর্তাকে অপহরণ করে নগদ 25 লাখ টাকা ও 3 কোটি 25 লাখ টাকার পে অর্ডার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, ব্যাংক থেকে টাকা তুলে ঢাকা অফিসে যাওয়ার পথে ঢাকা রিচা মহাসড়কের বালিয়ারপুর তুরাগ এলাকায় গাড়ির গতি রোধ করে দুর্বৃত্তরা। পরে তাদের গাড়িতে তুলে টাকা ছিনতাই করার পর দুজনকে ধামরাইয়ের সুতিপাড়া ব্রিজের নিচে এবং একজনকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ফেলে যায় তারা। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া। ভারতের লাদাখে পৃথক রাজ্যের মর্যাদা ও চাকুরি ক্ষেত্রে কোটা সুবিধা প্রণয়নের দাবিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের অন্তত 5 জন নিহত সহ প্রায় 100 জন আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর আগে লেহ শহরের প্রধান কার্যালয় সহ বিজেপির বেশ কয়েকটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এছাড়া বৃহস্পতিবার লেহের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এদিকে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে লাদাখের জন্য জাতিগত বিশেষ স্বীকৃতি দাবি করে আসছিল। বুধবার তার সঙ্গে থাকা 2 জন অনশনকারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মুসলিম 8 দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় নৃশংসতা চালিয়েছে ইসরায়েল। বড় বড় ভবন লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে চালানো হয় বোমা হামলা। এতে সর্বশেষ একদিনে অন্তত 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্প সংঘাত শেষ করার কথা বললেও গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের বড় সমর্থক যুক্তরাষ্ট্রই। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ফিলিস্তিনের গাজা নগরীর আরও ভিতরে অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনারা। এই আগ্রাসন নিয়ে মুসলিম 8 দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই এমন নৃশংসতা চালানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই বৈঠক হয়। ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের। গেল রবি ও সোমবার ফিলিস্তিনকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ 10 দেশের স্বীকৃতির পর এই বৈঠক নিয়ে বেশি আলোচনা ছিল।
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মুসলিম নেতাদের সঙ্গে এই বৈঠককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয় বৈঠকে মুসলিম দেশগুলোর নেতারা গাজায় অসহনীয় পরিস্থিতি, মানবিক বিপর্যয় ও বিপুল সংখ্যক ফিলিস্তিনের নিহত হওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে তুলে ধরেছেন। প্রায় 2 বছর ধরে চলা এই আগ্রাসনে ওয়াশিংটনের একটা সমর্থন পাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়েই অসহায় ফিলিস্তিনিদের উপর চলছে হামলা। এমনকি সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোরও কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইমরুল হাসান, RTV। কাউন্সিলরশিপ নিয়ে ভুতুড়ে আপত্তির পরদিন বিসিবিতে শুনানিতে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল। সেখানে কাউন্সিলরশিপ না পাওয়া 15টি ক্লাব নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে বিসিবির নির্বাচন নিয়ে কোনো পক্ষকে নোংরামি না করার আহ্বান জানান তামিম। নিজের কাউন্সিলরশিপ নিয়ে আসা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তামিম সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে যা হচ্ছে তা হতাশাজনক। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।